আগের দিন আমার কাছে সেজেছিলাম, খুব ভালো ছিল সাজ। অনেকক্ষণ বলতে রাত্রে 1-2 অবধি আমার মেকআপ স্টে করেছিল। সন্ধ্যা 5:30টার সময় আমাকে সাজানো শেষ করেছিল। আজকে আবার সাজলাম, খুব ভালো লাগছিল সেজে। হ্যালো বন্ধুরা, আমি পম্পা। আমার পারফেক্ট ইউ বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা করলে মেকআপের বেস লং লাস্টিং হবে, মেকআপ ড্রাই হবে না, কেকি হবে না, অ্যাশিও হবে না এবং ফেটে যাবে না। অনেক সময় মেকআপ করার পরে কিছুক্ষণ যাওয়ার পরে স্কিনটা খুব বেশি ড্রাই ফিল হয় এবং মেকআপটা ফেটে যায়। তো সেই জিনিসটা হবে না যদি তোমরা আজকে যে প্রসেসটা আমি বলবো সেটা করো, তাহলে মেকআপটা লং লাস্টিং হবে। সব জিনিসেরই যেমন একটা প্রসেস হয়, একটা নিয়ম হয়, সেরকমই মেকআপের ক্ষেত্রেও কিন্তু একটা প্রসেস বা একটা নিয়ম ধরেই কিন্তু চলতে হয়। মেকআপেরও যে নিয়মটা আছে সেই নিয়মটা মেনে যদি আমরা মেকআপ করি তাহলে কিন্তু মেকআপে আর কোনো প্রবলেমই থাকবে না। বাড়ির থেকে বেরোনোর সময় মেকআপটা যেমন ফ্রেশ আর সুন্দর ছিল, বাড়িতে ফেরার পরেও কিন্তু মেকআপটা অ্যাজ ইট ইজ ফ্রেশ এবং সুন্দর থাকা সম্ভব। মেকআপে সব থেকে প্রথমে স্টার্ট হয় ক্লিনজার। ক্লিনজিং করাটা সব থেকে বেশি জরুরি। কেমন? সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যাবেলায় যখনই তুমি মেকআপ করছো তোমাকে কিন্তু আগে ফেসটা ক্লিন করতেই হবে, ঠিক আছে? ধরো দুপুরে ফেস ওয়াশ করেছো, তুমি সন্ধ্যাবেলায় রেডি হচ্ছ যে ফেস ওয়াশটা একবার করেছি, যখনই তুমি রেডি হচ্ছ তখনই কিন্তু তোমাকে একবার ফেস ওয়াশ করতেই হবে। এবার আসি স্কিন টাইপে। যাদের নর্মাল টু ড্রাই স্কিন তারা সব ধরনের ফেস ওয়াশই অ্যাপ্লাই করতে পারো। কেমন? যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন, তোমরা অয়েল ফ্রি ফেস ওয়াশ যেগুলো সেগুলো অ্যাপ্লাই করতে পারো। অয়েল ফ্রি ফেস ওয়াশ, ওয়াটার বেস যে ফেস ওয়াশগুলো থাকে সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। কেমন? যাদের সেন্সিটিভ স্কিন মানে পিম্পল র্যাশের প্রবলেম আছে তারা টি ট্রি ফেস ওয়াশ বা গ্রিন টি ফেস ওয়াশ, নিম তুলসী ফেস ওয়াশ, এসব ফেস ওয়াশগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। একটা কথা বলে রাখি, ফেস ওয়াশের কারণেও কিন্তু অনেক সময় স্কিনের প্রবলেম হয়। তোমরা হয়তো ভাবছো যে আমি তো মুখটা ধুয়ে ফেলছি, জল দিয়ে তো ওয়াশ হয়ে যাচ্ছে, তাহলে কেন স্কিনের প্রবলেম হবে? ফেস ওয়াশও কিন্তু পিম্পল র্যাশের অনেক সময় কারণ হয়। কেমন? তোমরা যে ফেস ওয়াশটা ইউজ করে কমফোর্টেবল, মানে যেটা তোমাদের ফেসে স্যুট হয়ে গেছে, আর কোনো প্রবলেম হচ্ছে না ব্যবহার করার পরে, সেটাকে কিন্তু ছাড়বে না, ওই ফেস ওয়াশটাই তোমরা ইউজ করবে। কেমন? ঘরে কি করে ক্লিনজিং করবে সেটা তো ফেস ওয়াশ দিয়ে করাই যাবে। বাড়ির বাইরে ধরো এমন কোনো জায়গায় গেছো যেখানে তুমি ফেস ওয়াশ করতে পারছো না, কোনো বিয়েতে, কোনো রিলেটিভের বাড়িতে বা কোথাও হয়তো বিয়েতে গেছো, সেখানে তুমি হয়তো ফেস ওয়াশ করতে পারছো না, সেখানে তুমি এরকম ধরনের মেকআপ ওয়াইপগুলো অ্যাপ্লাই করতে পারো। এরকম মেকআপ ওয়াইপ দিয়ে তোমরা ফেসটা ফার্স্টে ক্লিন করে নিতে পারো। ফেস ক্লিন করার একটা প্রসেস আছে। মেকআপ ওয়াইপ কী করে ইউজ করে আমি বলে দিচ্ছি। আমি টিস্যু দিয়ে দেখাচ্ছি তোমাদের। এরকম ধরো একটা মেকআপ ওয়াইপটা নিলে তোমরা কিন্তু এভাবে খুলেই এটাকে ঘষে মুখ পরিষ্কার করবে না। এটাকে এভাবে প্রথমে ফার্স্টে এরকম করে ফোল্ড করবে, মাঝখান থেকে ফোল্ড করবে, তারপরে আঙুলে এভাবে, হাতে এভাবে পেঁচিয়ে নেবে। তিন আঙুলের মধ্যে এইভাবে এটাকে ফোল্ড করে নেবে। 3 আঙুলের মধ্যে এইভাবে ফোল্ড করে নিলে, কেমন? এরকম এইভাবে আস্তে আস্তে হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা ফেসটাকে ক্লিন করবে। এইভাবে করে ঘুরিয়ে আস্তে আস্তে ফেসটাকে ভালো মতন ক্লিন করে নেবে। এটা হচ্ছে মেকআপ ওয়াইপ ইউজ করার টেকনিক। ক্লিনজিংয়ের পরে আসবে স্ক্রাবিং। স্ক্রাবিং করাটা কেন দরকার? ক্লিনজিংয়ে কিন্তু স্কিনের পোর্সের ভেতরে যে ময়লাগুলো আছে সেগুলো বেরোয় না। ডেড স্কিনের লেয়ারও কিন্তু ক্লিনজিংয়ের মাধ্যমে পুরোপুরি ক্লিন হয় না। সেক্ষেত্রে তোমরা কিন্তু ক্লিনজিংয়ের পরে একটা স্ক্রাব ইউজ করতে পারো, খুব মাইল্ড স্ক্রাব, যেন বেশি খসখসে, বেশি হার্শ না হয়, এরকম একটা মাইল্ড স্ক্রাব নিয়ে তোমরা কিন্তু স্ক্রাব অ্যাপ্লাই করতে পারো। অয়েলি স্কিনের ক্ষেত্রে আমি মেকআপ করার ইমিডিয়েট আগে স্ক্রাব অ্যাপ্লাই করতে না করি, কারণ মেকআপে স্ক্রাব করার পরে পোর্সের যে মুখগুলো থাকে সেগুলো ওপেন হয়ে যায়। ওপেন হওয়ার কারণে আরও বেশি করে অয়েল সিক্রিয়েশন হয় যাদের অয়েলি স্কিন। তো তোমরা করতে পারো, যদি ধরো তোমাদের ইমিডিয়েট দরকার পড়ে গেল সেখানে তোমরা করতে পারো। সেখানে কিন্তু তোমাকে কোনো ভালো টোনার অ্যাপ্লাই করে পোর্সটাকে কিন্তু বন্ধ করতে হবে। তো অয়েলি স্কিনের ক্ষেত্রে আমি নাই করব যে মেকআপ করার ইমিডিয়েট আগে কিন্তু তোমরা স্ক্রাবটা অ্যাপ্লাই না করলেই ভালো। যদি আগে করে রাখতে পারো তাহলে খুবই ভালো। এবার আসি বাকি স্কিন, মানে ড্রাই, নর্মাল, কম্বিনেশন। তোমরা কিন্তু একটা মাইল্ড স্ক্রাব দিয়ে ফেসটাকে খুব ভালো করে স্ক্রাব করে নিতে পারো ক্লিনজিংয়ের পরে। তাহলে স্কিনটা ডিপ ক্লিন হবে এবং ডার্ট, ইম্পিউরিটিস এবং ডেড সেলের যে লেয়ারটা থাকে সেটা উঠে গিয়ে একটা সুন্দর ঝকঝকে স্কিন তোমরা পাবে। যাদের ধরো অনেক বেশি পিম্পল র্যাশের প্রবলেম আছে, মানে
খুব বেশি পিম্পল হয়ে যায়, একটুতেই হয়তো পিম্পল র্যাশ হয়ে যায়, স্কিন ভীষণ রিয়াক্ট করে যাদের, তারা কিন্তু স্ক্রাবটাকে অ্যাভয়েড করো, কারণ পিম্পলের ওপরে যখনই তুমি স্ক্রাবটা রাব করবে তখন সেটা ইনফেকশনও হয়ে যেতে পারে। তোমরা শুধু একটা মাইল্ড ফেস ওয়াশ অ্যাপ্লাই করো, টি ট্রি বা গ্রিন টি এরকম ধরনের একটা মাইল্ড ফেস ওয়াশ, ওয়াটার বেস ফেস ওয়াশ তোমরা অ্যাপ্লাই করো। ক্লিনজার হলো, স্ক্রাবিং হলো, এবার আসবে টোনারের পালা। যাদের অয়েলি স্কিন তারা কিন্তু ভুলেও টোনার মিস করবে না। যাদের অয়েলি স্কিন তারা টোনার অ্যাপ্লাই করতেই হবে। কেমন? টোনার স্কিনের ভেতরে অয়েলটাকে কন্ট্রোল করে রাখে, সেই কারণে কিন্তু অয়েল সিক্রিয়েশন অনেকটা কম হয়। তোমরা নর্মালি রেগুলার বেসিসেও কিন্তু ক্লিনজারের পরে টোনার, তারপরে ময়েশ্চারাইজার এরকমও অ্যাপ্লাই করতে পারো। কেমন? অয়েল কন্ট্রোল করতে টোনার কিন্তু খুব হেল্প করবে। তারপর বলি ড্রাই স্কিন। যাদের ড্রাই স্কিন তারা কিন্তু গোলাপ জল বা হাইড্রেটিং ফেস মিস্ট বা ধরো হাইড্রেটিং টোনার, যেগুলো যেটা ফেসকে হাইড্রেট রাখে, এরকম ধরনের টোনার পাওয়া যায়, এই টোনারগুলো তোমরা ব্যবহার করতে পারো বা গোলাপ জল ব্যবহার করতে পারো। কেমন? যাদের কম্বিনেশন স্কিন তোমাদেরও কিন্তু টোনার অ্যাপ্লাই করা খুব দরকার। কম্বিনেশন স্কিনের কিন্তু অয়েল সিক্রিয়েশন হয়, গালের এইসব জায়গাতেও কিন্তু অয়েল সিক্রিয়েশন হয়। কম্বিনেশন স্কিনে যাদের কম্বিনেশন স্কিন তাদের যেখানে যেখানে ফেসে যেখানে যেখানে তোমাদের অয়েল সিক্রিয়েশন হচ্ছে সেসব জায়গায় তোমরা টোনার অ্যাপ্লাই করতে পারো। কেমন? যাদের নর্মাল স্কিন তারা গোলাপ জল অ্যাপ্লাই করতে পারো বা হাইড্রেটিং ফেস মিস্টও অ্যাপ্লাই করতে পারো, একটা সুন্দর হাইড্রেটিং একটা বেস ক্রিয়েট হবে। তাহলে যাদের পিম্পল প্রোন স্কিন বা হাইলি সেন্সিটিভ স্কিন, যাদের তোমরা টি ট্রি টোনার বা ধরো কিউকিউম্বার টোনার এসব ধরনের টোনার তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেগুলো স্কিনকে ঠান্ডা করে। তাদের ভীষণ সেন্সিটিভ স্কিন, মানে একটুতেই হয়তো পিম্পল র্যাশের প্রবলেম চলে আসে, টোনার অ্যাপ্লাই করতে পারছো না, তোমরা বরফ অ্যাপ্লাই করতে পারো। বরফ কিন্তু ডাইরেক্ট স্কিনের ওপরে কখনো দেবে না, একটা কাপড়ে মুড়িয়ে তারপরে তোমরা স্কিনের ওপরে এভাবে চেপে চেপে বরফটাকে অ্যাপ্লাই করবে। ঠিক আছে? আইস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে টোনিং করা যায়, আইস দিয়েও কিন্তু পোর্সের ওপেন পোর্সের মুখগুলো বন্ধ হয়ে যায় এবং স্মুথ একটা বেস ক্রিয়েট হয়। ক্লিনজার হলো, স্ক্রাব হলো, টোনার হলো, এবার আসবে ময়েশ্চারাইজার। যাদের অয়েলি স্কিন তারা জেল বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে, জেল বেস, ওয়াটার বেস এরকম ধরনের ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। যাদের ড্রাই স্কিন তারা ক্রিম বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে, যাদের অতিরিক্ত ড্রাই তারা হেভি ক্রিম বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। যাদের সেন্সিটিভ স্কিন তোমরা যেই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করো রেগুলার বেসিসে তোমরা সেটাই অ্যাপ্লাই করো, তোমরা চেঞ্জ করবে না প্রোডাক্ট। ঠিক আছে? যে প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করে তোমার স্যুট করেছে বা নতুন করে পিম্পল র্যাশের প্রবলেম হয়নি সেগুলো প্রোডাক্টই তোমরা অ্যাপ্লাই করো, তোমরা কখনো চেঞ্জ করবে না। কেমন? যাদের নর্মাল স্কিন তারা যে কোনো অ্যাপ্লাই করতে পারো, তবে আমি বলবো যাদের নর্মাল স্কিন তারাও কিন্তু ক্রিম বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করাটাই ভালো হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। আমি পন্ডসের সুপার লাইট জেল এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করি, এটা আমাকে স্যুট করে, ওই কারণে আমি এটাকে ছাড়ি না। ক্লিনজার হলো, স্ক্রাব হলো, টোনার হলো, ময়েশ্চারাইজার হলো। এবার আসবে সিরাম। সিরাম কারা ব্যবহার করবে? যাদের ড্রাই স্কিন। যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তোমরা সিরাম অ্যাপ্লাই করতে পারো, কারণ সিরাম হচ্ছে একটা এক্সট্রা হাইড্রেশন দেয় স্কিনে। ধরো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পরেও তোমাদের স্কিনটা একটু ড্রাই ড্রাই লাগছে, বা মেকআপ করার পরে ফাউন্ডেশনের পরেও অনেক সময় মেকআপটা ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা ময়েশ্চারাইজারের ওপরে কিন্তু একটা সিরাম অ্যাপ্লাই করতে পারো, তাহলে মেকআপটা আরেকটু হাইড্রেটিং হবে। অনেকেই মেকআপে বেস ক্রিয়েট করার সময় ফেশিয়াল অয়েল অ্যাপ্লাই করে ড্রাই স্কিনের ক্ষেত্রে, সেটা অতিরিক্ত ড্রাই স্কিন যাদের, মানে প্রচণ্ড ড্রাই স্কিন, মানে ভীষণ টানে স্কিন, এরকম যাদের স্কিন, সেক্ষেত্রে তোমরা অয়েল অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? কিন্তু নর্মালি যাদের স্কিন এক্সট্রা করে অয়েল অ্যাপ্লাই করার দরকার নেই। কেন দরকার নেই? অয়েল অ্যাপ্লাই করলে মেকআপে কি কি প্রবলেম হতে পারে সেটা নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছি, আমি ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। কেমন? তো যাদের অতিরিক্ত ড্রাই স্কিন, মানে পুরো ফাইন লাইন্স হয়ে যায়, তাদের ক্ষেত্রে অয়েলটা চলে। ক্লিনজার, স্ক্রাব, টোনার, ময়েশ্চারাইজার, তারপরে সিরাম, এরপরে আসবে প্রাইমার। প্রাইমার যাদের অয়েলি স্কিন তোমরা সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করতে পারো, জেল বেস প্রাইমার যেগুলো সেগুলো অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে ইনসাইটের এই প্রাইমারটা অ্যাপ্লাই করব। এই প্রাইমারটা রিজনেবলের মধ্যে, কম বাজেটের মধ্যে ভীষণ ভালো প্রাইমার, খুব ভালো কাজে দেয়। কম্বিনেশন স্কিন এবং অয়েলি স্কিনরা এই প্রাইমারটা অ্যাপ্লাই করতে পারো, মেকআপ লং লাস্টিং করতে খুব হেল্প করে এই প্রাইমারটা। এবার আসবো ড্রাই স্কিনের ক্ষেত্রে। ড্রাই স্কিনের ক্ষেত্রে তোমরা এই ধরনের ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই এই ধরনের প্রাইমার অ্যাপ্লাই করতে পারো। এটা ইলুমিনেটিং প্রাইমার, এটা ভীষণ হাইড্রেট করে, স্কিনকে খুব ভালো হাইড্রেশন দেয়। ড্রাই স্কিন তারা এই ধরনের প্রাইমার কিন্তু অ্যাপ্লাই করতে পারো। বা তোমরা সুইস বিউটি রিয়েল
এই সুইস বিউটির এই রিয়েল মেকআপ বেস, এটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটাও খুব ভালো হাইড্রেট করে স্কিনকে। এই প্রাইমারটাও কিন্তু ড্রাই স্কিনের জন্য, নর্মাল স্কিনের জন্য ভীষণ ভালো। কেমন, তোমরা এটাও অ্যাপ্লাই করতে পারো, এটাও অ্যাপ্লাই করতে পারো। দুটোই কিন্তু ইলুমিনেটিং প্রাইমার, দুটোই কিন্তু ফেসে একটা সুন্দর ডিউই শাইনি একটা ফিনিশ দেবে। তোমরা এই দুটোই ড্রাইনেস কমাবে, এই দুটো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে স্ট্রোব ক্রিম। স্ট্রোব ক্রিম কখন অ্যাপ্লাই করবে? ময়েশ্চারাইজারের পরেই কিন্তু স্ট্রোব ক্রিম অ্যাপ্লাই করতে পারো। কারা অ্যাপ্লাই করবে? ড্রাই স্কিনরা, ড্রাই এবং নর্মাল স্কিনরা স্ট্রোব ক্রিম অ্যাপ্লাই করতে পারো। অয়েলি স্কিন কিন্তু স্ট্রোব ক্রিম অ্যাপ্লাই করবে না। যাদের কম্বিনেশন স্কিন একটু ড্রাইয়ের দিকে, মানে অয়েলটা কম সিক্রিয়েশন হয়, তোমরাও স্ট্রোব ক্রিম অ্যাপ্লাই করতে পারো। কেমন, ময়েশ্চারাইজারের পরে স্ট্রোব ক্রিম অ্যাপ্লাই করতে পারো, বা ময়েশ্চারাইজারের সঙ্গে মিক্স করেও তোমরা স্ট্রোব ক্রিম অ্যাপ্লাই করতে পারো। এটাও স্কিনকে খুব সুন্দর একটা হাইড্রেশন দেয়, একটা সফট স্মুথ একটা ডিউই লুক আনতে হেল্প করে। ক্লিনজিং থেকে স্টার্ট করে প্রাইমার পর্যন্ত এই যে মেকআপের আগে প্রিপারেশনটা, এটা কিন্তু করা ভীষণ দরকার। এটা যদি না করো তাহলে কিন্তু মেকআপ লং লাস্টিং হবে না এবং খুব তাড়াতাড়ি মেকআপ গলে যাবে, মেকআপ ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। টোনার, ময়েশ্চারাইজার এবং প্রাইমারের মাঝখানে কিন্তু কমসে কম 2 থেকে 3 মিনিটের একটা গ্যাপ রাখার চেষ্টা করবে, তাহলে মেকআপটা আরও ভালো মতন সেট হবে। যাদের স্কিনে প্রবলেম আছে, ধরো ডার্ক সার্কেল বা পিম্পলের স্পট, মেচেতা বা ফ্রেকলসের স্পট, মুখের চারপাশে কালো প্যাচেস থাকে, অনেকের গালে সাদা কালো প্যাচেস থাকে, যাদের স্কিনে কোনো রকম পিম্পল, র্যাশ, স্পট এরকম ধরনের প্রবলেম আছে, তাদের কিন্তু কালার কারেকশন করার পরেই কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। কালার কারেকশন না করে যদি তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু ফাউন্ডেশনের ওপর দিয়ে মেচেতার দাগ বা ডার্ক সার্কেল কিন্তু দেখা যাবে, সেক্ষেত্রে কিন্তু মেকআপটা অ্যাশি হয়ে যাবে। ঠিক আছে, স্পটসগুলো ওপর দিয়ে বোঝা গেলে তো দেখতে বাজে লাগবে না, তো সেখানে কিন্তু কালার কারেকশন করাটা ভীষণ দরকার। কালার কারেকশনের জন্য তোমরা ইনসাইটের এই প্রো কনসিলার এই প্যালেটটাও অ্যাপ্লাই করতে পারো, আবার মাই গ্ল্যামের এই প্যালেটটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। মাই গ্ল্যামের এই প্যালেটটা আমার ভীষণ ভালো লেগেছে ব্যবহার করে। তোমরা ইনসাইটের এটাও অ্যাপ্লাই করতে পারো, এটাও ভীষণ রিজনেবলের মধ্যে খুব ভালো। বা তোমাদের যদি বাজেট হাই থাকে, তাহলে তোমরা পার্পল বা নাইকার থেকেও কালার কারেক্টারগুলো অ্যাপ্লাই করতে পারো। রিকোডের বা ফরএভার 52 কালার কারেক্টার অ্যাপ্লাই করতে পারো, এগুলোও কিন্তু ভীষণ ভালো। মেকআপ স্টার্ট করার আগে কিন্তু একটা প্রসেস করে নিতে হবে, সেটা হচ্ছে বিউটি ব্লেন্ডারটাকে ড্যাম্প করা। বিউটি ব্লেন্ডারটাকে ড্যাম্প করা আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা বাটিতে জল নিয়েছি, এর মধ্যে এই ড্রাই বিউটি ব্লেন্ডারটাকে আমি পুরো ডিপ করে দেবো, পুরো ভালো মতন এটাকে ডিপ করব, এটা যাতে পুরো জলটা ভালো মতন সোক করে নেয়। এটাকে খুব ভালো করে জল সোক করাতে হবে। এটা খুব ভালো মতন জল সোক করে নিয়েছে, ভারী হয়ে গেছে। এবার এটাকে চেপে এটা সমস্ত জল বের করে দিতে হবে। এবার এটাকে ভালো মতন চেপে এর সমস্ত জল বের করে দেবো। অনেকে এভাবেই অ্যাপ্লাই করে, এটাতে কিন্তু আরও জল আছে। যতক্ষণ না তুমি সম্পূর্ণ জলটা বের করে দেবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রেডি হবে না। ভেজা অবস্থায় এটাকে যদি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু ফাউন্ডেশনটা এর সাথে উঠে আসবে। তেমন এটাকে কিন্তু রেডি করা ভীষণ দরকার। একটা টিস্যু বা কটনের কাপড় নেবে, তার মধ্যে বিউটি ব্লেন্ডারটাকে রাখবে, রেখে এইভাবে চেপে এটার এক্সেস যে জলটা থাকে সেটাও কিন্তু বের করে দিতে হবে। এইভাবে চেপে এটার এক্সেস জলটাও কিন্তু সোক করিয়ে নিতে হবে। এবার এটা একদম রেডি। এর মধ্যে থেকে আর চাপলে জল বেরোবে না, এর মধ্যে থেকে চাপলে জল বেরোবে না, অথচ এটা হাইড্রেটেড, এটা ড্যাম্প। এই ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়েই কিন্তু মেকআপ করতে হয়। আমার স্কিন টোন থেকে এক শেড ডার্ক একটা কনসিলার দিয়ে আমার স্পটগুলোকে, আমার যে পিম্পলের স্পটগুলো আছে সেগুলোকে আমি ঢেকে দিচ্ছি। যেখানে যেখানে আমার পিম্পলের স্পট ছিল, আমি আমার স্কিন টোন থেকে এক শেড ডার্ক কনসিলার দিয়ে সেই স্পটগুলোকে ঢেকে দিয়েছি। কেমন, যাদের অতিরিক্ত ডার্ক, মানে অনেক বেশি ডার্ক স্পটগুলো, ব্রাউন প্যাচ হয়ে গেছে, যেরকম পিগমেন্টেশনের স্পট, ডার্ক সার্কেল বা মুখের চারপাশে যে কালো প্যাচটা থাকে, এটা অনেক সময় ভীষণ ডার্ক হয়, কালো বা ব্রাউন কালারের প্যাচ হয়। সেক্ষেত্রে কিন্তু আগে অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করে তারপরে স্কিন শেডের 2 শেড ডার্ক কালার অ্যাপ্লাই করতে হয়। অরেঞ্জ কারেক্টার দিয়ে কি করে বেস ক্রিয়েট করতে হয় সেই ভিডিও কিন্তু আমি আগেও দিয়েছি, আমি ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনও কিন্তু স্কিন টাইপ অ্যাকর্ডিং অ্যাপ্লাই করতে হয়। কি ধরনের স্কিনে কি ধরনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয় আমি বলে দিচ্ছি আরেকবার।
যাদের অয়েলি স্কিন তারা নর্মাল টু অয়েলি যেসব ফাউন্ডেশনগুলো থাকে, যেরকম মেবেলিন ফিটমি, এই ফাউন্ডেশনটা নর্মাল অয়েলি কম্বিনেশন, এসব স্কিনের জন্য এই ফাউন্ডেশনটা খুব ভালো যায়। যাদের ড্রাই স্কিন তারা হাইড্রেটিং ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। আমি সবই সাইডে দেখো পিকচার দিয়ে দিচ্ছি। আমি মেবেলিন ফিটমির এই ফাউন্ডেশনটা আজকে অ্যাপ্লাই করব। আমার শেড হচ্ছে 118 লাইট বেজ, এটা আমার শেড। যখনই ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে বটলটাকে কিন্তু খুব ভালো করে শেক করে নেবে। ফাউন্ডেশন যত কম কোয়ান্টিটিতে নেবে মেকআপের বেস কিন্তু তত সুন্দর ফ্ললেস তৈরি হবে। আমি এখানে 1 পাম্প ফাউন্ডেশন নিয়েছি। এবার এটাকে আমি একটু ওয়ার্ম আপ করব এভাবে। ফেসের মাঝখানে অ্যাপ্লাই করব, গালের মাঝখানে আমি অ্যাপ্লাই করেছি। বিউটি ব্লেন্ডারটাকে আমি ড্যাম্প করে নিয়েছি। এটা দিয়ে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করা স্টার্ট করব। এইভাবে রাউন্ড রাউন্ড ঘুরিয়ে যতটা সম্ভব এরিয়া কভার করা যায় সেইভাবে কিন্তু আমি ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করছি। জোরে চাপবে না, এইভাবে জোরে চাপবে না, লাইটভাবে হালকাভাবে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করবে। মাঝখানে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে আমি ব্লেন্ড করা স্টার্ট করব। দেখেছো কত সুন্দর স্মুথ ভাবে এটা বসে যাচ্ছে। ফাউন্ডেশনের কোয়ান্টিটি সবসময় খুব সামান্য পরিমাণ নেবে। যদি মনে হয় কভারেজ আরেকটু দরকার তখন আরেকটা লেয়ার অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এভাবে অল্প অল্প করে ফাউন্ডেশন নিয়েই কিন্তু বেসটাকে রেডি করতে হয়। খুব সামান্য পরিমাণ ফাউন্ডেশন দিয়ে দেখো বেসটা আমার কমপ্লিট হয়ে গেছে। বেশি পরিমাণে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলেও কিন্তু বেসটা ক্র্যাক হয়ে যায়। ফাউন্ডেশনের পরে আসবে কনসিলার। কারেকশনের সময় কিন্তু স্কিন টোন থেকে 1 শেড বা 2 শেড ডার্ক কনসিলার অ্যাপ্লাই করেছি। এবার ফাউন্ডেশনের ওপরে আমি যে কনসিলারটা অ্যাপ্লাই করব এটা কিন্তু হাইলাইট করার জন্য। এই পোর্শনগুলোকে যে মানে স্কিনের যে পোর্শনগুলোকে আমি হাইলাইট করতে চাই সেই সব হাইলাইট জায়গাগুলোকে কিন্তু হাইলাইট করার জন্য লাইট কালারের কনসিলার অ্যাপ্লাই করতে হয়। এবার এই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করব। যদি তোমরা চাও কনসিলারের কভারেজটা হালকা থাকুক তাহলে তোমরা কনসিলার অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু এইভাবে ব্লেন্ড করা স্টার্ট করবে। আর যদি চাও যে কনসিলারের কভারেজটা একটু বেশি হোক 2-4 সেকেন্ড এটাকে রেখে তারপরে তোমরা ব্লেন্ড করা স্টার্ট করবে। ট্রান্সফার প্রুফ বেসের ক্ষেত্রে এই স্টেপ কনসিলারের স্টেপের পরে কিন্তু ফিক্সার একবার স্প্রে করতে হবে। এটা যদি ন্যাচারালি শুকায় তাহলে খুব ভালো, যদি খুব তাড়া থাকে তাহলে ফ্যানের নিচেও তোমরা শুকাতে পারো। ফিক্সারটা শুকিয়ে যাওয়ার পরে আমি এবার লুজ পাউডার দিয়ে পুরো বেসটাকে সেট করে দেব। এখানে আমি ইনসাইডেরই লুজ পাউডার নিয়েছি। একটা পাফ নেব, নিয়ে আমি লুজ পাউডারটাকে পুরো ফেসে ভালো মতো অ্যাপ্লাই করব যাতে মেকআপটা খুব ভালো মতো বসে যায়। সব স্কিনের ক্ষেত্রেই কিন্তু এই প্রসেসটা করতে পারো। যাদের অতিরিক্ত ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে এই প্রসেসটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়, কিন্তু মেকআপ সেটিংয়ের জন্য তোমরা খুব সামান্য পরিমাণেও অ্যাপ্লাই করতে পারো। অয়েলি স্কিনের ক্ষেত্রে খুব ভালো মতন পাউডার দিয়ে এইভাবে বেসটাকে সেট করলে স্কিনে অয়েল সিক্রিয়েশনটা কম হবে এবং মেকআপটা লং লাস্টিং হবে। এবার পাউডার ব্রাশ দিয়ে ওপরে যে এক্সট্রা লেয়ারটা আছে সেটাকে ঝেড়ে দিতে হবে। এক্সট্রা পাউডারগুলোকে ডাস্ট অফ করে দেব। এবার তোমাদের দেখাচ্ছি মেকআপটা কতটা ট্রান্সফার প্রুফ হয়েছে। এই দেখো একটা ক্লিন টিস্যু নিয়েছি, আমি ভালো মতন চাপছি। দেখো কোনো রকম মেকআপ ওঠেনি, দেখতে পাচ্ছ তোমরা? আমি আবারও দেখাচ্ছি, কোনো রকম মেকআপ কিন্তু ওঠেনি। এই দেখো কোনো রকম মেকআপ কিন্তু উঠে যায়নি। মেকআপটা এতটাই ট্রান্সফার প্রুফ হয়ে গেছে।
এইভাবে ফিক্সার অ্যাপ্লাই করার পরে যদি তোমরা পাউডার সেটিংটা করো লুজ পাউডার দিয়ে, তাহলে মেকআপটা কিন্তু লং লাস্টিং হবেই হবে। এবার দেখো ফেসটা একদম ফ্যাট ফ্যাট করছে, ফ্ল্যাট মনে হচ্ছে। এবার ফেসকে একটা শেপ দিতে হবে। শেপ দেওয়ার জন্য কি করব, আমি ব্রঞ্জার অ্যাপ্লাই করব। আমি এখানে মাই গ্ল্যামের এই ব্রঞ্জার ব্লাশ আর হাইলাইটার এই প্যালেটটার থেকে ব্রঞ্জারটা অ্যাপ্লাই করছি। ফেসের পুরো ফ্রেমটা ধরে আমাকে কিন্তু ব্রঞ্জার অ্যাপ্লাই করতে হবে। কেমন, কিভাবে ব্রঞ্জার ব্লাশ হাইলাইটার অ্যাপ্লাই করতে হয় আমি আগে ভিডিওতে দিয়েছি, তোমাদের জন্য খুব ভালো মতো ডিটেলসে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমার মেকআপ কমপ্লিট। আই মেকআপ আর হেয়ারস্টাইলটা তোমরা শর্টসে পেয়ে যাবে। আজকের আমার মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এখনও আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করোনি বা যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে। আমি প্রতি রবিবার তোমাদের জন্য নতুন নতুন এডুকেশনাল মেকআপ ভিডিওস নিয়ে আসি, যেগুলো দেখলে তোমরা মেকআপটা খুব ভালো মতন বুঝতে পারবে এবং শিখতে পারবে। তোমাদের যদি মেকআপ রিলেটেড কোনো রকম প্রশ্ন থাকে আমার কাছে, তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। তাহলে আর কি, আজকের মতন চলি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ভালো থেকো সবাই, টাটা।